জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব প্রাতঃস্মরণীয়া মা যোগমায়া গ্রন্থ থেকে কিছু অংশ। জয় গুরু। এই ঘটনা হতে নিঃসংশয়ে বোঝা যায় যোগমায়া দেবীর কি অসামান্য মর্যাদা ছিল শ্রী শ্রী ঠাকুরের কাছে। যারা মঠের মায়ের প্রতি বিরূপ মনোভাব পোষণ করতেন তারা গুরু কৃপা বঞ্চিত হতভাগ্য। এরপর হতে যতদিন ঠাকুর মহারাজ স্থূলে প্রকট ছিলেন মঠে মায়ের কোনো রকম অসম্মানার হয়নি। মঠের কর্মী সেবকরা প্রথম হতেই ভৈরবী মায়ের অনুগত ছিলেন। বিদ্যা বুদ্ধির বড়াই তাদের নাই বলেই সন্দেহ সংশয়ও ছিল কম। জাতি বর্ণ বা সাধন ভজনের অভিমান তাদের বুদ্ধিকে মলিন করত না। তারা শ্রী শ্রী ঠাকুরের মহাবাক্য পেয়েছিলেন, আমাতে আত্মসমর্পণ আর আমার কর্মে আত্মবিসর্জন একই কথা। তাই একসঙ্গে গুরু মহারাজের পিত্তর্থে কৃষি বিভাগ, প্রেস, গোসেবা ইত্যাদি নিয়ে দিনরাত কাটাতেন। শ্রী শ্রী ঠাকুরেরও কম প্রশ্রয় ছিল না তাদের সম্বন্ধে। অন্তেবাসীদের মতো কঠোর নিয়ম সংযমে কর্মীদের তিনি বাঁধেননি। তার চিঠিতে আছে, কর্মীরা কেউ তামাক খায়, কেউ বা পান জর্দার ভক্ত বা গাঁজা খায় একটু আধটু, খাওয়া শোয়ার অত নিয়ম মানে না, কিন্তু কাজ করে ভালো। কর্মী সেবকদের ওই যা সামান্য দোষ গণ্য করলে তো মঠাশ্রমে কর্মী পাওয়াই কঠিন। সুতরাং সবই কিছুটা ক্ষমার চোখে দেখতে হবে। তিনি মঠে সেইভাবেই দেখতেন কর্মীদের। তাই যোগমায়া দেবীরও কর্মীদের প্রতি পক্ষপাত ছিল। এরাও ঠাকুরের কোনো দোষ কখনো দেখতেন না। ভৈরবী মাকে দেখতেন সাক্ষাৎ পরমেশ্বরী। ফকিরদা এমনই একজন কৃষি বিভাগের কর্মী। মায়ের কথা বলতে গিয়ে তিনি লিখছেন, শ্রী শ্রী ঠাকুর ছিলেন ভৈরবী মায়ের প্রাণ। মঠের সবচেয়ে ভালো ফলটি, সবচেয়ে ভালো ফুলগুলি কি করলে ঠাকুর সেবায় লাগবে এ ভাবনা ছাড়া তার আর অন্য ধ্যানজ্ঞান ছিল না। আমাদের ঠাকুরকে তিনিই তো হাতে করে গড়েছেন। আমরা ঠাকুরকে নিজ মুখে বলতে শুনেছি, আমার এ দেহটাও যোগমায়ার গড়া। কি করে শীর্ণকায় বিশুষ্ক মূর্তি পরিব্রাজককে স্থূল কলেবর করেছিলেন মা, ফকিরদার দেওয়া সে বিবৃতি আগেই উল্লেখ করেছি। অস্থিচর্মসার পরমহংসদেব শ্রী নিগমানন্দদেব যে শেষ পর্যন্ত প্রায় 3 মণ ওজনের মহাবপুমান হয়েছিলেন, তাতে ঠাকুরের যতই আপত্তি থাক এবং ভক্ত শিষ্যদের তা যতই অপছন্দ হোক, মায়ের সেটা খুব আনন্দের বিষয় ছিল। বস্তুত এ কথা সত্য যে বহির্জগতে বিগ্রহের বিচারে শ্রী শ্রী নিগমানন্দকে সাক্ষাৎ বিরাট পুরুষে রূপান্তরিত করার কৃতিত্ব যোগমায়া দেবীরই প্রাপ্য। শ্রীগুরু তো রাসেশ্বর শ্রীকৃষ্ণ নন, তিনি যে গিরিনিভ সদাশিবরূপী স্বয়ং মহামহেশ্বর। বিপুল বলশালী বিশাল দেবের প্রতীক গিরিরাজ হিমাচল। গুরু মহিমায় সুপ্রতিষ্ঠিত পরমহংসদেব নিগমানন্দদেবকেও যেন অমনি শাল প্রাংশু মহাভুজ উন্নত বড়ভুর্বর বিগ্রহ না হলে মানাত না। পুরাণ পড়ে দেখো, প্রাচীন পুঁথির চিত্র দেখো, পট দেখো, ঠিক মিলে যাবে আমার ঠাকুরের রূপের সঙ্গে। এই ছিল মঠের মায়ের মনোভাব। মঠের কর্মী সেবকরাও এই মত পোষণ করতেন। মঠাধীশ্বরকে তো অমনি সচল পর্বততুল্য লাগার কথা, নইলে লোকে মানবে কেন? ফকিরদার কাছে আর একটা মজার ব্যাপার শুনেছি। যোগমায়া দেবীর সঙ্গে মঠে প্রেতজনীদের উপদ্রব। এক রাত্রে তিনি নিজের ঘরে ঘুমাচ্ছেন, ঠাকুর তার শয়ন মন্দিরে নিদ্রামগ্ন। হঠাৎ ভৈরবী মায়ের ঘুমের ঘোর ছেড়ে গেল, যেন শীত শীত করছে। বালিশ হতে মাথা তুলে দেখেন তার ঘরের জানালা ও দরজা দিয়ে কারা যেন ঘরে ঢুকছে। ভয় পেয়ে চিৎকার করে উঠলেন ভৈরবী মা ঠাকুর, ও ঠাকুর, ওই দেখুন ঘরে কারা সব ঢুকছে। শ্রী শ্রী ঠাকুরের গাঢ় নিদ্রা কমই হতো, লঘু নিদ্রায় তার বৈশিষ্ট্য। তৎক্ষণাৎ তিনি সুপ্তোত্থিত হয়ে সাড়া দিলেন, কি হলো যোগমায়া, কি বলছো? ভৈরবী মা দেখেন দুড়দাড় করে পালাচ্ছে যারা ঘরে ঢুকেছিল। ধূপধাপ বন্ধ হয়ে গেল দরজা জানালা। উঠে বসে বললেন, রাত্রিবেলা জ্বালাতন। এক পাল বাদরের মতো কারা যেন জানালা দরজা ঠেলে ঢুকেছিল, আপনাকে ডাকতেই পালিয়েছে। শ্রী শ্রী ঠাকুর শুনেই বললেন, কারা? আর খালের ধারে শিমুল গাছে এখানকার তারা, জঙ্গলে বড় বড় গাছে যারা ঝোলে তারাই এসেছিল, আর আসবে না, শুয়ে পড়। মাঝে মাঝে নাকি এরকম হতো। আসাম মঠে যে ভূতের আড্ডা ছিল সে কথা আমরা সবাই শুনেছি। ভয়াবহ সব কাহিনী। শ্রী শ্রী ঠাকুর ঠিক প্রথমাধিপতির মতো তাদের পদানত রেখেই মঠে বাস করতেন। আরেকদিন রাত্রিবেলা সব কাজ সেরে ভৈরবী মা মঠ পরিদর্শনে বের হয়েছেন। সকলের খাওয়া হলো কি না
অতিথি বা আগন্তুক কেউ অভুক্ত আছে কিনা, বিশেষ করে সেটি দেখাই ছিল মঠের মায়ের কাজ। সে রাত্রে ভিতর বাড়ি হতে বাইরের দিকে এসেই যোগমায়া দেবী দেখলেন খালের দিকে বনবাগানের মধ্যে সাদা কাপড় পরা কে যেন দাঁড়িয়ে আছে। কে ওখানে বলে মঠের মা তাকে সম্ভাষণ করতেই লোকটি একটু পিছিয়ে গেল। কে বাবা তুমি? নতুন লোক বলে ভৈরবী মা এগিয়ে যান। সে লোকটি আরও 2-1 পা সরে যায়। খাওয়া হয়েছে তোমার? কোথা থেকে এসেছো বাবা? যোগমায়া দেবী উত্তর না পেয়ে ধরে নিয়েছেন এ বাইরের লোক। মঠের কেউ হলে এতক্ষণ কাছে আসত। ভৈরবী মা যত এগোচ্ছেন লোকটা ততই বনের মধ্যে সরে যাচ্ছে। শ্রী শ্রী ঠাকুর তখনও ঘুমাননি, ঘরে বসে তামাক খাচ্ছিলেন। মায়ের কথা শুনে তিনি বলে উঠলেন, কার সঙ্গে কথা বলছো যোগমায়া? কে ওখানে? ভৈরবী মা সবিস্ময়ে দেখেন ঠাকুর কথা কয়ে উঠতেই লোকটা আর 1 পা পিছিয়ে গেল। পর মুহূর্তে আর নাই। ব্যাপার বুঝে ভৈরবী মা ঘরে ফিরে বলেন, কি কাণ্ড! আমি বলি মানুষ একটা, কি করে জানবো ওটা ভূত? আরেকটু হলেই তো বাগানে ঢুকে পড়তাম ওকে ধরতে, তখন খালে ঠেলে ফেলতো হয়তো। শ্রী শ্রী ঠাকুর হেসে বললেন, অত সাহস হতো না। 1334 সালে অন্তেবাসীদের শেষবারের মতো মায়ের মহিমার পরিচয় দেওয়ার জন্যেই বোধহয় একটি আশ্চর্য ঘটনা ঘটে। যথোচিত মর্যাদার সঙ্গে একবার ভক্ত সম্মেলনী অনুষ্ঠিত হয়। এটি ঠাকুরের বিশেষ ইচ্ছা ছিল। 1334 সালে মঠ পরিচালকবৃন্দ এই ইচ্ছাকে রূপ দেওয়ার জন্য বিরাটভাবে সম্মেলনীর আয়োজন করলেন। অন্য সব ব্যবস্থাই হলো, কিন্তু অভাব হলো পাচকের। সাধারণ ভক্তদের জন্য ব্রাহ্মণ পাচক চাই 2-3 জন। অন্তেবাসী ব্রাহ্মণ সেবকদের এত রকম দায়িত্ব আছে যে তাদের মধ্যে 3 জনকে ছেড়ে দিলে কর্মযোগ্য পণ্ড হবে। এই সময় অশ্বিনী কুমার ভট্টাচার্য, বিহারী মোহন শর্মা, মহেন্দ্র শর্মা 3 জন গৃহী ভক্ত শিষ্য সাগ্রহে পাকের ভার গ্রহণ করলেন। সেবার সম্মিলনীতে অভূতপূর্ব লোক সমাগম হয়েছিল, সুতরাং পাকযজ্ঞও চলল সারাদিন ধরে। পাচক 3 জনই যুবক ব্রাহ্মণ, সুতরাং মহোৎসাহে তারা ঠাকুরের সেবা মনে করে অক্লান্ত পরিশ্রম করছেন। প্রসাদ গ্রহণের অবসর নাই, কাজের চাপে তা মনেও নাই। কর্মকর্তারাও এত ব্যস্ত যে পাচক 3টিকে ডেকে খাওয়াবার কথা তাদের খেয়াল হয়নি। রাত্রির খাওয়া শেষ হয়ে গেল এক সময়। ক্লান্ত দেহে সমাগত বৃন্দ সুপ্তিমগ্ন। জেগে আছেন অন্তেবাসীরা আর পাচক 3 জন। রাত্রের রন্ধন পর্ব তারা নির্বিঘ্নে শেষ করতে পেরেছেন, এই আনন্দে 3 পাচক আত্মহারা। তারা পরদিনের পাকযজ্ঞের আয়োজনে ব্যস্ত। চাল, ডাল, তরকারি, মশলাপত্র, কাঠ ইত্যাদি কি পরিমাণে লাগবে সারাদিনে সেই অভিজ্ঞতা হয়েছে। তাই ভাণ্ডারির কাজ হতে সেসব সংগ্রহ করে পাকঘরে সাজাচ্ছেন তারা। এমন সময় ডাক এলো, দাদারা শীঘ্র বাইরে আসুন। এই যাচ্ছি বলে হাতের কাজ শেষ করতে গিয়ে তারা বাধা পান। এখনই আসুন দাদারা, কাজ পরে হবে। ভয় পেয়ে তাড়াতাড়ি 3 জন বাইরে এলেন। কিছু অন্যায় হলো নাকি? এত হাঁকডাক কেন? বাইরে আসতেই মঠাধ্যক্ষ নির্বাণানন্দজি এবং অন্যান্য সন্ন্যাসীরা সক্ষোভে বললেন, আপনারা সারাদিন প্রসাদ পাননি, অনাহারে এত পরিশ্রম করছেন, বড় অপরাধ হয়েছে আমাদের। প্রত্যেকের হাতেই খাদ্য সামগ্রী। নির্বাণানন্দজি এনেছেন আসন ও পাতা। তাড়াতাড়ি 3 জনকে সাদরে বসিয়ে পেট ভরে খেতে দেন সন্ন্যাসীরা। শোনা গেল কিছুক্ষণ আগে ভৈরবী মায়ের আহ্বানে মঠাধ্যক্ষ তার কাছে গিয়ে দেখেন মা রাগে কাঁদো কাঁদো হয়ে বকাবকি করছেন তার সেবকদের। মঠাধ্যক্ষ যেতেই বললেন, তোরা সবাই খেলি, আর আমার 3টা ছেলে না খেয়ে রান্না করছে, কেউ খোঁজ নিসনি। ভিতর বাড়িতে বসে মা কি করে এ সংবাদ পেলেন ভেবে অবাক হয়ে যান সবাই। একদিকে এই মাতৃমহিমা, অন্যদিকে ঠাকুরের সবকিছুর প্রতি অকৃত্রিম প্রীতি। এইটা ভৈরবী মায়ের বৈশিষ্ট্য। 1337 সালে প্রেস বিভ্রাটে মঠ হতশ্রী হয়ে পড়ায় কর্মদক্ষ ও তেজস্বী স্বভাব প্রজ্ঞানন্দজিকে ঠাকুর মঠ পুনর্গঠনের ভার দেন। প্রজ্ঞানন্দ মহারাজ স্থির করলেন, আসামের প্রবল বন্যা ও প্রচণ্ড বর্ষায় জীর্ণদশায় উপনীত গুরুব্রহ্মের আসন মন্দির এবং তার 2 পার্শ্বস্থ ঠাকুরের ও ভৈরবী মায়ের বাসগৃহ পাকা দালান করে দেবেন। যে কথা সেই কাজ। শ্রী শ্রী ঠাকুরের অনুমতি আদায় করে নিজেই মহা উদ্যমে ঘুরে ঘুরে এবং অনবরত চিঠি লিখে অর্থ সংগ্রহ করে তিনি নিজ সংকল্পকে বাস্তবে রূপ দিলেন। মঠের এই সমৃদ্ধিতে ভৈরবী মা কিন্তু একটুও খুশি হলেন না। অসন্তুষ্ট চিত্তে বললেন, এই সব মাটির ঘর ঠাকুরের কতকালের বাসস্থান,
তার পায়ের ধুলায় পবিত্র এই মাটি। ঘরের দেওয়ালে যোগেন প্রিয়নাথদের সঙ্গে এক এক দিন ঠাকুর নিজে মাটি দিয়েছেন। এগুলি ভেঙে পাকা করবার কি দরকার ছিল? নতুন করে মাটি দিয়ে শক্তপোক্ত করে চালটা বদলালেই হতো। রাগ করে নতুন পাকা ঘরে গেলেন না তিনি, পঞ্চবটির পুরানো ঘরেই বাস করতে লাগলেন। 1339 সালে সদল বলে মঠ পরিদর্শনে এসে ঠাকুর নিজে যখন তার নতুন ঘরে বাস করতে লাগলেন, তখন মঠের মাও তার নতুন ঘরে এলেন। ঘর ও বারান্দা বড় করার জন্য প্রজ্ঞানন্দজি ঠাকুর ঘরের সামনের ও বাম দিকের বাগান নষ্ট করে ফেলেছিলেন। সেও ভৈরবী মায়ের কম মনোক্ষোভের কারণ হয়নি। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।